আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রোকসানা জুই, আমি মামুন উর রশিদ। কোনো লোকচুরি নয়, রীতিমতো লিখিত চুক্তি করে কোটি কোটি টাকার ঘুষ লেনদেন। শক্তিশালী এই ঘুষ চক্রে জড়িত চুনুপুটি থেকে শুরু করে সরকারি দপ্তরে থাকা রাঘব বোয়ালরা। ভূমি অধিগ্রহণে এমন মহা দুর্নীতি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে, যেখানে সরকারি নথিতে কখনো ফসলি বাগান হয়ে গেছে বাড়ি, আবার কখনো ফাঁকা জায়গায় গড়ে উঠেছে অদৃশ্য ভবন। জাহাঙ্গীর আলম রতন ও মেহেদি মিরাজের তোলা ছবিতে ইজাজ শমিকের অনুসন্ধানের রিপোর্টে দেখবেন বিস্তারিত। নরসিংদীর রায়পুরা উপজেলার ছায়াঢাকা মরজাল গ্রাম। রাস্তার পাশের জমি অনেক দাম। মোহাম্মদ সানাউল্লাহর 15% বাগান জুড়ে এবারও থোকায় থোকায় ধরেছে লটকন। গ্রামের ভিতরে এই বাগানের প্রায় 1.5% জমি তাকে ছাড়তে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের জন্য। 2022 সালের 16 মার্চ জেলা প্রশাসনের প্রাথমিক নোটিশে সানাউল্লাহর জমির ধরন ছিল বাগান, কিন্তু 3 বছর পর সরজমিন তদন্তে এই বাগান হয়ে যায় বসতবাড়ি। সরকারের প্রয়োজনে জমি অধিগ্রহণ করছে, আমরা সহজে গিয়া বিল আনবো। আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করে খাই, আমাদের এত বেশি অফিসে গিয়ে ধর্ণা দেওয়ার সময় সুযোগ নাই। হাজি আমিন খান 2 ছেলে ও নাতির নামে নরসিংদীর মরজাল মৌজায় 93-79 দাগে প্রায় 2% জমিতে গড়ে তোলেন দোকানসহ একতলা বাড়ি, যেখানে ব্যবসা করছেন তার ছোট ছেলে। এর পাশেই 93-81 দাগের সরকারি নথিতে একই রকম আরেকটি বাড়ির মালিকও আমিন খান। হ্যাঁ, এটা তো আব্বার নাম লেখা, যেহেতু মালিক আব্বা, আব্বা বলতে পারবো। পাশের দাগে আছে 93-81। এরকম কোনো বিল্ডিং আছে আপনার? এটা নাই আর কোথাও বিলালে। অনুসন্ধান বলছে আমিন খানের নামে অস্তিত্বহীন জমি নথিভুক্ত করে 8 সদস্যের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র। চক্রটি প্রথমে জমি ও স্থাপনার তালিকা তৈরির সময় মালিকদের কাছে ঘুষ দাবি করে, যারা দিতে অস্বীকৃতি জানান তাদের সম্পর্কে ভুল তথ্য দেয় পরিদর্শন জরিপের নথিতে, আর পরবর্তীতে তা সংশোধনের জন্য দ্বারস্থ হলে আবারও ফেলা হয় ঘুষের ফাঁদে। আমির ছিল সার্ভেয়ার, বিভিন্ন লোক দিয়ে আমার প্রস্তাব দিছে যে জমি 50 লক্ষ টাকা দিবে, বিল্ডিংয়ের 30% ওরা নিয়ে যাবে, যদি দেয় তাহলে আমার ফুল বিল্ডিং উঠাবে এবং আমার জমি বাণিজ্যিক করে দিবে। আমি কইছি যে আমি তো আগেও টাকা দিচ্ছি, তো এখন আমার বাদ করছে করে, পরে কইছে যোগাযোগ করেন, দেখা করেন। 40-60 চুক্তি করতে চাইছিল, ওই চুক্তিতে আসি নাই বলে এরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা করতেছে। 100 ও 300 টাকার স্ট্যাম্পে এমন 15টি ঘুষের চুক্তিপত্র আসে চ্যানেল 24-এর হাতে, যেখানে ভূমি অধিগ্রহণ হওয়া 39টি মৌজাতেই হয়েছে এমন চুক্তি। এই ভূমি অধিগ্রহণ প্রতারণা চক্রে জড়িত নরসিংদী জেলা প্রশাসনের সার্ভেয়ার আমির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, কানুনগো আব্দুল জলিল, সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী এখলাস হোসেন, রাজীব কুমার দাস এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আজিমুল হক। সম্প্রতি তাদের বেশ কয়েকজনকে দুর্নীতির দায়ে বদলি করেছে জেলা প্রশাসন। মাহমুদাবাদ ও কুকুরমারা মৌজা, এখানে সিলেট মহাসড়ক ঘেঁষা প্রায় প্রতিটি জমি ও স্থাপনার ক্ষতিপূরণ দিয়েছে সরকার, কিন্তু তা পেতে হয়েছে ঘুষ সিন্ডিকেটের হাত ধরেই। আর যারা চুক্তি করেননি তারা আজও ঘুরছেন ক্ষতিপূরণের আশায়, আবার ক্ষতিপূরণ না দিয়েই অনেকের ঘরবাড়ি ভেঙে দিয়েছে সরকার। 17% চা এক পার্টি, আরেক পার্টি চা আপনার হচ্ছে 30%, 32% না দিয়ে এগুলো ভাঙচুর করছে, জোরে দখল করছে। দোকান আছে, দোকান ভাঙা ফেলেছে, দোকানের বিলো পাইছি না, গাছপালার বিলো পাইছি না। দালাল ছাড়া তো আর কাজ হয়েছে না। দেখা গেছে 4 কোটি টাকা পাইছে, এবার 1.5 কোটি টাকা নিচে গা। কে দালাল? কে? কাজল দেখেন তো ইনি কিনা। আব্দুল মতিন কাজল দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের দালালির সাথে জড়িত। স্থানীয় বিএনপির এই নেতার সাথে সখ্য সার্ভেয়ার আমির হোসেন সহ ফিল্ড বইয়ে স্বাক্ষরকারী প্রত্যেকের। অনিয়মের দায়ে সার্ভেয়ার আমির হোসেনকে বদলি করা হয়েছে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। অনুসন্ধান বলছে গেল 20 মে তার কার্যালয়ে টাকার ভাগ দিতে যান দালাল আব্দুল মতিন কাজল। সঙ্গে ছিলেন মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও আরেক সহযোগী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুপুর 12:34 ভূমি অফিসে আমির হোসেনের সঙ্গে হাত মেলাচ্ছেন তারা।
এবার সেই সার্ভেয়ার আমির হোসেন ও দালাল আব্দুল মতিনের মুখোমুখি হব আমরা। আপনারা এটাকে বাদ দিয়েছেন এই অংশটা কেন? শুধু আপনি একা সাইন করেন নাই, সবাই মিলে এটা বাদ দিয়েছেন, কারণ কি? এটা কমিটি সবার সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। গুগল ম্যাপে 2022-এর ফেব্রুয়ারি অর্থাৎ নোটিশের আগেই কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 2000, এই যে তাকান আপনি দেখেন। আমি এগুলো দেখবো না, এগুলো আমি দেখবো না, হ্যাঁ এগুলো আমি দেখবো না। এগুলো আপনি কেন করেছেন? এবং সবাই বলছে যে আপনার নেতৃত্বে এগুলো হয়েছে। একটু কথা বলেন, কথা বলেন। আপনি কেন করেছিলেন? ওপেনলি অনেকই কাজ করছে। নামবি সভা ছিল, নাইম সভা ছিল, দলীয় সভা ছিল, ফারুক ভাইয়া ছিল, যাই যখন আসলে সবার সাথে মিলেমিশে কাজ করা হয়েছে। নরসিংদীতে ভূমি অধিগ্রহণের দুর্নীতিচক্র কেবল দালাল, সার্ভেয়ার বা কানুনগতে সীমাবদ্ধ নয়, জড়িত আছে অনেক প্রভাবশালীও, যাদের একজন ব্যবসায়ী পরের সূত্রধর। ভূমি অধিগ্রহণের টাকা হাতিয়ে নিতে যিনি অনিয়মের সূত্র মিলিয়েছেন সূক্ষ্মভাবে। মরজাল ইউনিয়নে তার 40% জমিতে এই 4তলা বাড়িটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করাই হয়েছে ভেঙে ফেলার জন্য, যেখানে বিনিয়োগ করেছেন আরেক প্রভাবশালী সরোজ কুমার সাহা। দুজনের মধ্যে চুক্তি হয় সড়ক নির্মাণে বাড়িটি অধিগ্রহণ করা হলে ভাগাভাগি হবে ক্ষতিপূরণের টাকা। অথচ সরজমিন অনুসন্ধান বলছে ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পর ক্ষতিপূরণ আদায়ে নির্মাণ করা হয় বাড়িটি। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 15টি LA কেস বা মামলার মধ্যে 3টির ক্ষতিপূরণ দেয়া হয়েছে 718 কোটি টাকা, আর 2টিতে বরাদ্দ এসেছে 288 কোটি টাকা। সব মিলে এই 5টিতেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্বে ছিলেন ডিসি, এডিসি, রাজস্ব ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেননি তারা, বরং কেউ কেউ জড়িয়েছেন সরকারি অর্থ লোপাটে। গেল বছর এডিসি থাকাকালীন অঞ্জন দাসের এক সাংবাদিকের সাথে কথোপকথনে মেলে এমন একটি প্রমাণ। আমার দায়িত্ব হচ্ছে মেসেঞ্জার, ব্যাপারটা যেহেতু প্রকাশ করে ফেলছেন, এখন আমি বলতে পারি আপনি যে কোনো প্রকারে ভাইকে রাজি করেন, আমি দিব না একা, সবাই মিলেই দিবে। আপনি ভাইয়ের জন্য 15 বলেন, আমি ওই আপনাকে যে 2 এর কথা বলছি এটা আমি ব্যবস্থা করব। আপনি যে কোনো প্রকারে এটা সমাধান করে দেন। দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিসি অঞ্জন দাস। যেহেতু এখন বিষয়গুলি নিয়ে তদন্ত চলমান, সুতরাং আমি আপাতত উদ্যোগ প্রতিবাদ দেব, তদন্ত করছে, আমি আপাতত বলার জন্য আমার সুযোগ নেই আর কি। ভূমি অধিগ্রহণের দুর্নীতি অনিয়মের কথা জানাজানি হয় সরেজমিন তদন্তে নামে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, কিন্তু সর্ষের মধ্যেই ভূত। খোদ কমিশনার কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের তথ্য দিলেন সরকারি কর্মচারী সিন্ডিকেটের এক সদস্য। একটা বিল্ডিং এর জায়গায় 2টা বিল্ডিং এর এস্টিমেট হয়েছে, আরেকটা জায়গায় ওই জেবুন্নেসা নামে, তার নামে কোনো অস্তিত্ব নাই। জেবুন্নেসা এই যে এরকম যেরকম এই লোগো নাই, এই অবকাঠামো নাই, এটা কিন্তু এটা এস্টিমেট হয়ে গেছে। তার কথার সূত্র ধরে ভূমি অধিগ্রহণ অনিয়মে বিভাগীয় কমিশনারের জড়িত থাকার বেশ কিছু নথি আসে আমাদের হাতে। জেবুন্নেসা রত্নার দেয়া আছে 26x14 একচালা সেমি পাকা ঘর, এইখানে ওনার কোনো ঘর নেই। না এখানে ওনার কোনো ঘর নেই। আফজল সাহেব কিন্তু আমার এখানে প্র্যাকটিক্যালি আসছিল এবং বলছিল যে পুরাটা বিল্ডিংই মানে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরে ওনারা করে নাই কোনো এক অদৃশ্য কারণে। এসব নিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে প্রশ্ন করা হলে মুখ খুলতে চাননি তিনি। বলেন আমাকে কি বলেন? না আমি তো অনানুষ্ঠানিক আমি ইন্টারভিউ দেবো না এটা ইয়ে করেন, আমি তো ইন্টারভিউ দেবো তো আমার অথরিটির পারমিশন লাগবে। ঢাকা সিলেট রুটে 209 কিলোমিটারের মহাসড়ক নির্মাণে 829 একর ভূমি অধিগ্রহণ হচ্ছে 7 জেলায়, যাতে খরচ 7,975 কোটি 31 লাখ টাকা। কোন প্রজেক্টে যত ল্যান্ড একুইশন থাকুক, প্রকল্প পরিচালক স্বীকার করছেন ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে 2 দফা বাড়াতে হয়েছে মেয়াদ। ঠিকাদারদেরকে জমি বুঝিয়ে দিতে পারেননি, এটার জন্য ওনারা আসলে অতিরিক্ত সময় চাইবেন, এটা যৌক্তিকও বটে।
তো এই জন্য আমাদের প্রকল্পের সমাপ্তিকাল আসলে বাড়াতে হবে। আমরা অনুসন্ধান শুরু করেছিলাম একটি বাগান দিয়ে। সরকারি নথিতে সেই বাগান হয়ে যায় বাড়ি। তারপর একে একে সামনে আসে ভুল জরিপ, স্ট্যাম্পে ঘুষের চুক্তি এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য। ঢাকা সিলেট মহাসড়ক শুধু একটি সড়ক নয়, এটি দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। কিন্তু ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপে যদি দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত শুধু একজন জমির মালিক নন, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, সেই সাথে বাড়ে প্রকল্পের ব্যয় ও সময়। আর সেই মূল্য শেষ পর্যন্ত পরিশোধ করে এদেশের সাধারণ মানুষ। ইজাদ শৌমিক, চ্যানেল 24, নরসিংদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ 25টি কোম্পানির 45 প্রতিনিধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর বাংলাদেশ সফরে আসেন গেল বৃহস্পতিবার। শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী ও সার্জিও গরের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পরে ট্রাম্পের বিশেষ দূত জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহের কথাও জানান তিনি। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎকার নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন, যাচাই করবেন বিনিয়োগের সুযোগ। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। মাহাদি আমিন জানান, বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকায় সাধুবাদ জানিয়েছেন সার্জিও গর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থার কথা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে এসে ভারতের হাই কমিশনারের সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক অপ্রত্যাশিত। সিলেটে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত, অন্য কোনো দেশের সাথে নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সার্জিও গরের বাংলাদেশ আসা বিশেষ গুরুত্বের দাবিদার। একথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এই সফরে ঢাকার প্রতি ওয়াশিংটনের আস্থা বৃদ্ধির আভাস মিলছে, যা প্রভাব ফেলবে বাণিজ্য ও বিনিয়োগে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। পল কাপুর, ব্র্যান্ডন লিঞ্চের ধারাবাহিকতায় সার্জিও গোরের সফর ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো শীর্ষ নীতি নির্ধারকের সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও ধনকুবের গোরের সফরে তাই বাড়তি নজর ছিল কূটনৈতিক মহলের। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশে আসা বিশেষ গুরুত্বের দাবিদার। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আসছে এবং ভবিষ্যতে যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমাদের এখানে একটা বড় একটা ইনভেস্টর সামিট হতে পারে এবং আমাদের যে এআই খাতে এবং হচ্ছে যে আমাদের সেমিকন্ডাক্টর খাতে বা আমাদের
তার সাথে সাথে হচ্ছে যে আমাদের অ্যাগ্রো প্রসেসিংয়ের খাতে বা হচ্ছে যে তুলার এখানে খাতে বা ওয়্যারহাউসিং খাতে এগুলোতে যে যুক্তরাষ্ট্রের যেখানে বিনিয়োগটা এখানে বাংলাদেশ সরকার চেয়েছে সেটার ব্যাপারে খোলামেলা আলাপ হয়েছে। এই সফরে এসে সুখবর দিয়েছেন সার্জিও গোর, জানিয়েছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা এক ধাপ উন্নতি হয়েছে। একে দারুণ খবর হিসেবে উল্লেখ করছেন ট্রাম্পের দূত। এই পদক্ষেপকে ঢাকার ওয়াশিংটনের প্রতি আস্থার বৃদ্ধির আভাস হিসেবে দেখছেন অধ্যাপক শাহবানাম খান। এই ইন্ডিকেশনের মাধ্যমে অন্ততপক্ষে এটা দেখা যাচ্ছে যে গ্লোবাল কনফিডেন্স অন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার উপরে বেটার হয়েছে। পশ্চিমা বিশ্ব বা অন্যান্য যেসব দেশের বিনিয়োগ আগ্রহ, সেই আগ্রহগুলির সাথে নিরাপত্তার যে সংঘর্ষ ছিল এটা আর থাকছে না। শনিবার বিকেলে 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাজধানী উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। ছোট বড় 22টি কক্ষ ঘুরে দেখেন তারা। আয়নাঘর হিসেবে পরিচিত এসব কক্ষে বন্দীদের রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, গুমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর উত্তরায় র্যাব 1-এর টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে বেশি পরিচিত, এ গোপন বন্দিশালার খুপড়ি ঘরে রেখে আওয়ামী লীগ আমলে নির্যাতন চলত বিরুদ্ধ মত পথের ব্যক্তিদের উপর। শনিবার বহুল আলোচিত ও নিন্দিত এই বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। তাদের সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তাদেরকে এখানে রেখে দেওয়াটাই ছিল তাদের জন্য শাস্তি, এবং যারা এখানে পরিদর্শনে এসেছেন তাদের সাথে গুম হওয়া পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে এসেছেন তারা এগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, তারা বিচারের দাবি করেছেন। এইখানে যাদেরকে রাখা হতো তাদেরকে এমন একটা শাস্তির মধ্যে নেওয়া হতো যে এইখানে থাকাটাই হচ্ছে বড় ধরনের নির্যাতন। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে আসামি পক্ষের আইনজীবীরা আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। আয়নাঘর এটা বলা হয় নাই, এটা ইভেন চার্জশিটও বলা, সরি ফর্মাল চার্জও বলা হয়েছে টিএফআই সেল, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীতে ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরের জেআইসি সেলও পরিদর্শনের কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের। এই রুমগুলো দেখতে পাচ্ছেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার বাড়ছে, প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। রোগী ও মরদেহ বহনকারী বাহনের খরচ বেড়েছে দ্বিগুণ, ফলে বিপাকে সেবাগ্রহীতারা। চালকদের দাবি, বিকল্প জ্বালানি তেলের ব্যবহারে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন তারা। প্রতিদিন হাজারো রোগী রাজধানীর হাসপাতালগুলোতে আসে চিকিৎসা নিতে। জরুরি ভিত্তিতে রোগী বহনে অপরিহার্য বাহন অ্যাম্বুলেন্স। চলমান গ্যাস সংকটে বেড়েছে এর পরিবহন খরচ। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ হাসিব সকাল থেকে গ্যাসের অপেক্ষায় রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে। জানান, 12 দিন ধরে চলা এই জ্বালানি সংকটে অ্যাম্বুলেন্সের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। গরিব রুগীর উপরে চাপ পড়ে, যারা মধ্যবিত্ত তাদের উপরে চাপ পড়ে, যারা মনে করে আমরা বরিশালে চলে যাব, 8,000 টাকা বরিশাল চলে যেতে পারি, কিন্তু গ্যাসে সেখানে কিন্তু আমরা 14,000 টাকায় বরিশাল যেতে পারি না। গ্যাস সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইন, সরবরাহ সংকটে কিছু ফিলিং স্টেশন বাদে বেশিরভাগেরই কার্যক্রম বন্ধ। আমি 2 ঘন্টা ধরে সিরিয়াল ধরে আইছি, অনেক পাম্পের সামনে আইছি, নজল দিব, অনেক গ্যাস নেই। লাইনের সমস্যা তাইলে ওই শনি রাখড়া, যাত্রাবাড়ি, চিটাগাং, গাজীপুর, ওদের কোনো সমস্যা নেই, খালি ঢাকার এটা সিন্ডিকেট বসাই এরা দাম বাড়ানোর জন্য পায়তারা করতেছে। আমরা প্রায় 14-15 ঘন্টা ডেইলি ডিউটি করতে হচ্ছে।
কোনো আমাদের ওভার টাইমে নেই হিসাবে আমরা বেকার ডিউটি করতেছি। কিন্তু আপনার গ্যাসের জন্য গাড়ি চালানো গেছে না, ঠিক আছে? আধাবেলা গাড়ি চালালে গ্যাসের জন্য আধাবেলা গাড়ি বসায় রাখতে হয়েছে। আবাসিক বাসাবাড়িতেও জ্বলছে না চুলা, গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস বিদ্যুতের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা ও শিল্পপতিরা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয়। তাগিদ দেন কর ও শুল্ক সংস্কার এবং বিনিয়োগ জটিলতা দূর করার। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সব শুনে ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। গ্যাস সংকট নিরসনের দাবিতে পেট্রো বাংলা অভিমুখে প্রতীকী মার্চ করেছে এনসিপি। রাজধানীর সার্ক ফোয়ারা থেকে পেট্রো বাংলা পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, দাম বাড়ানোর জন্যই সরকার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছে। জনদুর্ভোগ লাঘবের চেষ্টা না করে লঙ্ঘন করছে নির্বাচনী প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মতো বিএনপিও পরিবারতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করছে বলে দাবি এনসিপি নেতাদের।